আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা। চলুন ১ নম্বর প্রশ্নে চলে যাওয়া যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, ক্রীড়া প্রতিযোগিতায় একটি মজার খেলা হলো দীর্ঘলাফ। ধরা যাক তোমাকে দীর্ঘলাফ প্রতিযোগিতায় ১০ মিটার দূরের একটি দেয়াল ছুঁতে হবে, কিন্তু তুমি প্রতি লাফে শুধু অর্ধেক পথ যেতে পারবে। যেমন প্রথম লাফে ১০ মিটারকে যদি আমরা অর্ধেক করি তাহলে আমরা যেতে পারবো ৫ মিটার। এর পরের লাফে আমরা যেতে পারবো ৫ মিটারের আবার অর্ধেক, তাহলে হচ্ছে আমরা ২.৫ মিটার পথ যদি যাই তাহলে আমাদের দেয়াল ছুঁতে কটি লাফ দিতে হবে তা কি আমরা বের করতে পারবো? তো সমাধানে চলে যাওয়া যাক। এখানে প্রথম লাফের দূরত্ব কে আমরা এ দিয়ে প্রকাশ করব, এ সমান সমান ৫ মিটার। সাধারণ অন্তর বের করতে গেলে আমাদেরকে দ্বিতীয় লাফ ভাগ প্রথম লাফ দিতে হবে, তো এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে হাফ মিটার অর্থাৎ ১/২ মিটার। আর মোট অতিক্রান্ত দূরত্বকে হচ্ছে আমরা এইচ দিয়ে প্রকাশ করব, যেটি হচ্ছে আমাদের ১০ মিটার। এখন গুণোত্তক ধারা অনুসারে আর এর মানটি হবে হচ্ছে ১-এর চেয়ে ছোট। এনতম পদের সমষ্টি আমরা একটা সূত্র লিখে নেব যে a ইন্টু 1 মাইনাস আর এন ডিভাইডেড 1 মাইনাস আর। তো এটার মানেই হচ্ছে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব, এর জন্য নিচে আমরা এই লাইনটি করেছি a ইন্টু 1 মাইনাস আর এন ডিভাইডেড 1 মাইনাস আর ইকুয়াল এস। এখন আমরা যেটি করব, এখন হচ্ছে আমার ওই যে 1 মাইনাস আরটা ছিল এটা আমরা ইকুয়ালের এপাশে নিয়ে আসবো, অর্থাৎ এস এর পরে চলে আসবে, এটা ইন্টু হয়ে যাবে। এটা এপাশে ডিভাইডেড ছিল, এটা ইকুয়ালের ওপাশে চলে গিয়ে আবার ইন্টু হয়ে যাবে এস এর সাথে। তো আমরা এখানে এর মানটা বসালাম হচ্ছে 5, 1 মাইনাস আর এর মান আমরা উপরে বের করে নিয়েছিলাম হচ্ছে হাফ এন, আর ওই সাইডে ইকুয়াল এস এর মান হচ্ছে আমাদের 10, 1 মাইনাস আর এর মানটা হচ্ছে আমাদের হাফ। এখন হচ্ছে আমাদের 5, 1 মাইনাস আর এর মানটা ছিল হাফ এন, এটা আমরা বসিয়ে দিলাম ইকুয়াল 10 বসিয়ে দিলাম। আর 1 মাইনাস 1/2 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের পাবো হচ্ছে আমরা হাফ। 5 বসিয়ে দিলাম, যা ছিল তাই বসিয়ে দিলাম ইকুয়াল 10কে যদি আমরা হাফ করি ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 5। 5টা এই সাইডে আছে হচ্ছে আমার ইনটু আকারে, তো আমি যদি এটা ইকুয়ালের ওপাশে নিয়ে যাই সেটা হচ্ছে 5-এর সাথে ভাগ হয়ে আমার ওটা আসবে হচ্ছে 1 মাইনাস হাফ এন ইকুয়াল, এখানে পেলাম হচ্ছে আমরা 1। এখন হচ্ছে মাইনাস হাফ এন যদি আমরা এখানে রাখি, আর ওই যে আমাদের প্লাস 1টা ছিল এটা যদি আমরা এপাশে নিয়ে আসি তাহলে এটা হচ্ছে আমার 1-এর সাথে 1 মাইনাস হয়ে নিচে আসবে হচ্ছে 0, অর্থাৎ আমার মাইনাস হাফ এন ইকুয়াল 0, যা গাণিতিকভাবে সম্ভব নয়, অর্থাৎ এন এর মান বা লাভ সংখ্যা অগণিত হবে। ২ নং প্রশ্নটি হচ্ছে, একটি বর্গাকার আমবাগানে ১৩৬৯টি আম গাছ আছে। বাগানের দৈর্ঘ্য প্রস্থ উভয় দিকে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা যুক্তি সহকারে উপস্থাপন করো। দৈর্ঘ্য প্রস্থের দুটি গাছের মধ্যে দূরত্ব ১০০ ফুট হলে বাগানের ক্ষেত্রফল আনুমানিক কত হবে বলে তুমি মনে করো? চলুন সমাধানে চলে যাওয়া যাক। ধরি এ সমান সমান দৈর্ঘ্য বরাবর আম গাছের সংখ্যা সমান সমান প্রস্থ বরাবর আম গাছের সংখ্যা। প্রশ্ন মতে এ গুণ এ ইকুয়াল ১৩৬৯, বা এ গুণ এ করলে আসে হচ্ছে এ স্কোয়ার সমান সমান ১৩৬৯। এখন আমরা স্কোয়ারটাকে যদি সমান সমানের ওপাশে নিয়ে যাই তাহলে এটি রুট হয়ে যাবে, অর্থাৎ বর্গমূল হবে। ১৩৬৯কে বর্গমূল করলে হবে হচ্ছে ৩৭। অর্থাৎ আমবাগানটি দৈর্ঘ্য বরাবর যে সারিটি আছে সেখানে ৩৭টি আম গাছ আছে। একইভাবে প্রস্থ বরাবর সারিতেও ৩৭টি আম গাছ আছে। এখন দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর যেহেতু ৩৭টি করে আম গাছ আছে সেহেতু বাগানটিতে মোট সারি আছে। আমরা যদি ১৩৬৯-এর সাথে ৩৭কে ভাগ দিয়ে দেই তাহলে আমরা সারির সংখ্যাটি পেয়ে যাব। সারির সংখ্যা হবে হচ্ছে ৩৭টি। এখন প্রশ্ন মতে ওরা আমাদের বলে দিয়েছিল যে প্রথম গাছ থেকে দ্বিতীয় গাছের দূরত্ব হচ্ছে ১০০ ফুট, তাহলে প্রথম গাছ থেকে তৃতীয় গাছের দূরত্ব হবে অবশ্যই ২০০ ফুট। এখন যদি আমরা দেখতে পাই যে প্রথম গাছ থেকে ৩৭তম গাছের দূরত্ব, আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছি যে এখানে ৩৬০০ ফুট হবে, অর্থাৎ বাগানের দৈর্ঘ্য হবে ৩৬০০ ফুট সমান সমান বাগানের প্রস্থ। অতএব বাগানের ক্ষেত্রফল যদি আমরা ৩৬০০-র সাথে ৩৬০০ গুণ করে দেই ক্যালকুলেশন করলে যেটা আসবে আপনার সেটা বসায় দেবেন। ৩ নম্বরে বলছে যে ১ থেকে ১০০ পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল ও ঘনমূল সংখ্যার ঘনমূল নির্ণয় করো। অর্থাৎ আমরা ১ থেকে ১০০ পর্যন্ত ভেতরে যে বর্গ সংখ্যাগুলো রয়েছে সেগুলো বের করব, আবার ১ থেকে ১০০-র মধ্যে যে ঘন সংখ্যাগুলো রয়েছে সেগুলো বের করব। তো ১ থেকে ১০০ পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয়ের জন্য নিচে সারণীটি তৈরি করি। সংখ্যার বর্গের আকার আমরা এভাবে ১কে স্কোয়ার করব, ২কে স্কোয়ার করব, এভাবে আমরা ১০ পর্যন্ত স্কোয়ার করে যাব।
তো পাশে আমাদের ফলাফল আসবে, 1 কে স্কোয়ার করলে আসে 1, 2 কে স্কোয়ার করলে আসে 4, 3 কে স্কোয়ার করলে আসে 9, এভাবে 10 কে স্কোয়ার করলে আসবে হচ্ছে 100। 1 থেকে 100 পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যা হলো 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81 এবং 100, যাদের বর্গমূল হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবার 1 থেকে 100 পর্যন্ত সকল পূর্ণঘন সংখ্যার ঘনমূল নির্ণয়ের জন্য নিচের সারণীটি তৈরি করি। সংখ্যার ঘনের আকার, 1 এর উপরে আমরা পাওয়ার দিব 3, সবগুলোর উপরেই হচ্ছে আমরা পাওয়ার দিব 3, এভাবে আমরা 5 পর্যন্ত উপরে পাওয়ার দিব 3। তো আপনারা 4 পর্যন্ত পাওয়ার 3 দিলেও হবে, কারণ আমাদের বলেছে 100 পর্যন্ত করতে। তো 1 এর উপর পাওয়ার দিলে 3 দিলে আসবে হচ্ছে 1, 2 এর উপর পাওয়ার 3 দিলে আসবে হচ্ছে 8, 3 এর উপর পাওয়ার 3 দিলে আসবে হচ্ছে 27, 4 এর উপরে পাওয়ার 3 দিলে আসবে হচ্ছে 64, 5 এর উপর পাওয়ার 3 দিলে আসবে 125। এগুলোকে আমরা এভাবে বলতে পারি যে 1 এর ঘন 1, 2 এর ঘন 8, অর্থাৎ ওই সংখ্যাকে আমরা 3 বার গুণ করতেছি। তো অতএব 1 থেকে 100 পর্যন্ত সকল পূর্ণঘন সংখ্যা হলো 1, 8, 27, 64, যাদের ঘনমূল হলো 1, 2, 3 ও 4। চলুন 4 নম্বর প্রশ্নটিতে যাওয়া যাক। একটি সংখ্যা রেখায় পি কিউ আর এস টি ইউ এ এবং বি বিন্দুগুলো এমনভাবে আছে যে টি আর সমান সমান আর এস সমান সমান এস ইউ এবং এপি সমান সমান পি কিউ সমান সমান কিউ বি। এমত অবস্থায় পি কিউ আর এবং এস মূলদ সংখ্যাসমূহের মান নির্ণয় করো। এখানে একটি সংখ্যা রেখা দেওয়া হয়েছে এবং এই সংখ্যা রেখা আমরা দেখতে পাচ্ছি ঋণাত্মক এবং ধনাত্মক উভয় মানই দেওয়া আছে। ইউ থেকে টি পর্যন্ত যে মানগুলো দেওয়া আছে এটা হচ্ছে ঋণাত্মক, এ থেকে বি পর্যন্ত যে মানগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ধনাত্মক। তো ইউ এর মান দিয়ে দেওয়া আছে -3, টি এর মান দেওয়া আছে -2, এর মান দেওয়া আছে 1, বি এর মান দেওয়া আছে 2। সমাধান, সংখ্যা রেখায় টি ইউটা যদি একটু আপনারা লক্ষ্য করেন, এখানে আমরা টি এর মান হচ্ছে -2, ইউ এর মান হচ্ছে -3। তো এই -3 আর -2কে যদি আমরা বিয়োগ করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস মাইনাসে আমাদের প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ -3 + 2 সমান -1। দেওয়া আছে টিআর সমান সমান আর এস সমান সমান এস ইউ। এখন টিআর কে আমরা কি লিখেছি, আমরা লিখেছি হচ্ছে -1/3। এটা লেখার কারণ হচ্ছে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন টিআর, হ্যাঁ, তো এখানে আপনারা কয়টা ভাগ দেখতে পাচ্ছেন, টি থেকে ইউ পর্যন্ত এখানে 3টা ভাগ দেখতে পাচ্ছেন। তো টিআরটা হচ্ছে একটা ভাগ, যে কারণে এখানে এরা দিয়ে দিয়েছে হচ্ছে -1/3। টিএসটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ, সুতরাং আমরা লিখতে পারি -2/3। এখন সংখ্যা রেখায় টি এর মান হচ্ছে -2, সংখ্যা রেখায় আর এর মান হবে হচ্ছে -2 গুণ -1/3। এটাকে যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে আপনারা উত্তরটা পাবেন হচ্ছে -7/3। এবং সংখ্যা রেখায় আমরা যদি এস এর মানটা বের করতে চাই, সংখ্যা রেখায় এস এর মান হবে হচ্ছে -2 এর -2/3। এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে আপনারা পাবেন হচ্ছে -8/3। আবার সংখ্যা রেখায় এবি সমান সমান 2 বিয়োগ 1 সমান সমান 1। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন সংখ্যা রেখাটি, তাহলে আপনারা দেখতে পাবেন এ আর বি এটা দেওয়া হচ্ছে 1 আর 2, অর্থাৎ আমরা যদি এটিকে বিয়োগ করি এবি, তাহলে আমরা পাবো 2 বিয়োগ 1 সমান সমান 1। দেওয়া আছে এপি সমান সমান পি কিউ সমান সমান কিউ বি। এখন এপি সমান সমান 1/3 দেওয়ার কারণ হচ্ছে এপিটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ, একিউটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ। এখন সংখ্যা রেখায় এ এর মান 1, সংখ্যা রেখায় পি এর মান 1 যোগ 1/3। এখানে 1 দেওয়া হচ্ছে কারণ এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। 1 যোগ 1/3 সমান সমান, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 4/3। সংখ্যা রেখা কি এর মান হচ্ছে 1 যোগ 2/3, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 5/3। চলুন 5 নম্বর অঙ্কটিতে চলে যাওয়া যাক। নিচের সংখ্যাগুলো মূলদ নাকি অমূলদ যুক্তিসহ ব্যাখ্যা দাও। প্রথম অঙ্কটি দেওয়া আছে 8.929292। তো এই অঙ্কটি আমরা দেখে বুঝতে পারছি যে এটা একটি পৌনঃপুনিক দশমিক সংখ্যা, অর্থাৎ একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, অর্থাৎ পিকিউ আকারে একে প্রকাশ করা যাবে, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা হবে এবং কিউ এর মান কখনোই শূন্য হবে না, অতএব এটি একটি মূলদ সংখ্যা। 2 নম্বর অঙ্কটি দেওয়া আছে 0.10101001। এটি দেখে বোঝা যাচ্ছে যে এটি একটি পৌনঃপুনিক দশমিক সংখ্যা নয়, অর্থাৎ একে পিকিউ আকারে প্রকাশ করা যাবে না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ এর মান কখনো শূন্য হবে না, অতএব এটি একটি অমূলদ সংখ্যা। 3 নম্বরে দেওয়া আছে 6534.789,789। এটি একটি পৌনঃপুনিক দশমিক সংখ্যা,
অর্থাৎ একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ এর মান কখনো শূন্য হবে না। অতএব এটি একটি মূলদ সংখ্যা। 4 নম্বরে দেওয়া আছে 2.18281828। এটি একটি পৌনঃপুনিক দশমিক সংখ্যা, অর্থাৎ একে পিকিউ আকারে প্রকাশ করা যাবে, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ এর মান কখনো শূন্য হবে না। অতএব এটি একটি মূলদ সংখ্যা। 5 নম্বরে দেওয়া আছে 0.122333। এটি একটি পৌনঃপুনিক দশমিক সংখ্যা, অর্থাৎ একে পিকিউ আকারে প্রকাশ করা যাবে, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ এর মান কখনো শূন্য হবে না। অতএব এটি একটি মূলদ সংখ্যা। চলুন 6 নম্বর অঙ্কটিতে যাওয়া যাক। 2√2 যোগ 5√8 এবং 7√8 বিয়োগ 4√2 সংখ্যা দুটির যোগ বিয়োগ গুণ ভাগ করে সংখ্যা রেখায় উপস্থাপন করো। সমাধান। প্রথম সংখ্যাটি দেওয়া ছিল 2√2 যোগ 5√8। তো 2√2 যোগ 5√8কে আমরা ভাঙিয়ে 3টা 2 পাবো। 2 গুণ 2 গুণ 2। 2√2 যোগ 5 গুণ দিয়ে আমরা এখানে যেহেতু আমাদের 3টা 2 রয়েছে, তো যদি কোথাও রুট থাকে আমরা 2টা নিয়ে একটা চিন্তা করব। তো এখানে 2টা 2 থেকে আমরা একটা 2 নিয়েছি, আর বাকি থেকে যায় হচ্ছে √2। আমরা সেই √2টাকে বসিয়েছি। 2√2 যোগ 5 দুগুণী 10, √2। 2 আর 10 দ্বিতীয় সংখ্যা 7√8 বিয়োগ 4√2। 7√8কে যদি আমরা ভাঙাই 3টা 2 পাবো, বিয়োগ 4√2। 7 গুণ এখানে যদি আমরা 3টা 2 থেকে রুট থাকলে আমরা 2টা দিয়ে একটা চিন্তা করব। তো 2টা 2 থেকে আমরা একটা 2 নিয়েছি, আর বাকি থাকে হচ্ছে √2 বিয়োগ 4√2। 7 দুগুণী 14√2 বিয়োগ 4√2, 14 আর 4 বিয়োগ করলে হয় 10, বাকি থেকে √2, তাহলে 10√2। প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগ 12√2 যোগ 10√2। 12 আর 10 যোগ করলে হয় 22√2। প্রথম ও দ্বিতীয় সংখ্যার বিয়োগ 12√2 বিয়োগ 10√2। 12 আর 10 বিয়োগ করলে হয় 2, বাকি থেকে √2। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণ 12√2 গুণ 10√2। 12 আর 10 গুণ করলে হবে 120, আর ওখানে থেকে √2। তো 2টা √2 থাকলে হবে হচ্ছে √4। √4 মানটা আসবে হচ্ছে শুধু 2। তাহলে এখানে পেলাম হচ্ছে 12 গুণ 10 গুণ 2 সমান সমান 3টা গুণ করলে আসে 240। প্রথম ও দ্বিতীয় সংখ্যার ভাগ 12√2 ভাগ 10 আর √2। তো 12 আর 10 আমরা এখানে যদি ভাগ করি আমরা পাবো হচ্ছে 1.2। চলুন 7 নম্বর অঙ্কটিতে যাওয়া যাক। সরল করো 3√3/5 যোগ 3√9/5 বিয়োগ 3√81। সমাধান। অঙ্কটা আমরা ফার্স্টে পাতিয়েছি। তো এখানে 3√3/5 যোগ 3√9/5 বিয়োগ 3 গুণ 3√3। এখানে এটি এসেছে কারণ 81কে যদি আমরা ভাঙাই আমরা 4টা 3 পাবো। তো 4টা 3 থেকে আমরা একটা 3কে রেখে দিয়েছি, আর বাকি যে 3টা থাকে সেটাকে আমরা ঘন আকারে রেখেছি 3√3। এখানে আমরা 5/5 নিয়েছি হচ্ছে লসাগু করার জন্য। দুইটা রাশিতে আমরা 5/5 নিয়েছি। তো 5/5 গুণ 3√3/5 যোগ 3√9/5 যোগ 5/5 গুণ -3 গুণ 3√3। তো আমরা যদি এই 5 আর এই 5-এর লসাগু করি তাহলে আমরা পাবো হচ্ছে 5। 5 আর 5 ভাগ করলে পাবো 1। 1-এর সাথে যদি আমরা 5কে গুণ করি আমরা পাবো 5। বাকি থেকে 3√3/5 যোগ 3√9। আবার একইভাবে আমরা যদি 5-এর সাথে 5কে ভাগ করি আমরা পাবো 1। 1-এর সাথে যদি 5কে আমরা গুণ করি তাহলে পাবো 5। বাকি থাকে বিয়োগ 3 গুণ 3√3। তো এখানে তেমন কোনো কাজই করা হয়নি। আমরা এখানে এই ডান পাশের কাজটা আগে করেছি। 5 আর বিয়োগ 3 যদি গুণ করা হয় আসবে হচ্ছে বিয়োগ 15, আর বাকি ছিল হচ্ছে 3√3। আর এপাশে যেগুলো ছিল আমরা এপাশে বসিয়ে দিয়েছি। 5 গুণ 3√3/5 যোগ 3√9/5।
8 নম্বরে বলা হয়েছে নিশীথ চাকমার 2টি বর্গাকার সবজি বাগান আছে, একটির দৈর্ঘ্য 2√2 একক এবং অন্যটির ক্ষেত্রফল এটির ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে অন্য বাগানের দৈর্ঘ্য কত? সমাধান: নিশীথ চাকমার একটি বাগানের প্রতি বাহুর দৈর্ঘ্য 2√2 একক। এই বাগানের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের ওই একই জিনিস দিয়ে গুণ দিতে হবে, 2√2 গুণ √2। এই 2 আর এই 2 আমরা আলাদা করলাম, আর এই √2 আর এই √2 আমরা আলাদা করলাম। হ্যাঁ, তো 2 দুগুণে 4, আর এই √2 করলে আসে হচ্ছে √4, এটার বর্গ মূল করলে আসে হচ্ছে শুধু 2, তাহলে 4 দুগুণে 8 বর্গ একক। শর্তমতে অন্য বাগানের ক্ষেত্রফল এর দ্বিগুণ, তাহলে 2 গুণ 8 বর্গ একক সমান সমান 16 বর্গ একক। তাহলে অন্য বাগানের দৈর্ঘ্য এই 16 কে যদি আমরা রুট করি তাহলে আসবে হচ্ছে 4 একক। তোমার 2টি ঘনক আকৃতির বক্স আছে, একটির আয়তন 16 ঘনফুট এবং অন্যটির আয়তন 11 ঘনফুট। প্রতিটি বক্সের প্রতি বাহুর দৈর্ঘ্য কত? যদি উক্ত বক্স দুটি ভেঙে তাদের আয়তনের যোগফলে সমান আয়তনের একটি ঘনক আকৃতির বক্স বানানো হয়, তবে সেটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত হবে? এখানে দেখো, আমার প্রথম ঘনক আকৃতির বক্সের আয়তন ছিল 16 ঘনফুট। তা 16কে যদি আমরা ঘনফুটটা বের করি তাহলে আমরা 16কে যদি ভাঙাই এখানে আমরা 3টা 2 পাবো। এটাকে যদি ঘনক করা হয় তাহলে আমরা শুধু এখানে 2 পাবো, 2 ফুট। আবার দ্বিতীয় ঘনক আকৃতির বক্সের আয়তন হচ্ছে 11 ঘনফুট। দ্বিতীয় বক্সের প্রতি বাহুর দৈর্ঘ্য 11 যদি আমরা ঘন করি এটাকে আর ভাঙানো যাচ্ছে না, যাচ্ছে? তাহলে আগের ছিল আমাদের হচ্ছে 16 আর এখন হচ্ছে 11, তাহলে আমাদের মোট আসতেছে হচ্ছে 27 ঘনফুট। অর্থাৎ 2টি বক্স ভেঙে নতুন বক্স বানানো হয়, তার আয়তন হবে হচ্ছে 27 ঘনফুট। অতএব নতুন বক্সের প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এই 27কে যদি আমরা ঘন করি, অর্থাৎ 27কে যদি আমরা এখানে 3টা ভাবে ভাঙাই তাহলে আমরা পাবো হচ্ছে শুধুমাত্র 3 ফুট।